আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ইংলিশ অ্যাকশন হরর থ্রিলার মুভি। মুভিটির নাম দি হান্ট, বাংলায় যার অর্থ শিকার। শিকার করা বলতে নর্মালি আমরা বুঝি কোনো প্রাণীকে ফাঁদ পেতে বা ধাওয়া করে পাকড়ে ধরে হত্যা করা, যেমন বাঘ হরিণ শিকার করে, শিয়াল মুরগি শিকার করে। মানুষও প্রাচীনকাল থেকে নানা প্রাণী শিকার করে আসছে, কিন্তু এসব শিকারের পিছনে কারণ থাকে মাংস সংগ্রহ এবং শিকার হিসেবে থাকে বন্য প্রাণী। কিন্তু এমন একটা গোপন আইল্যান্ড কল্পনা করুন যেখানে বন্য প্রাণী নয় বরং মানুষদেরকেই পাকড়ে ধরে শিকার করা হয়। আর এসব শিকারের পিছনে কারণ কি জানেন? মানুষদেরকে এভাবে পাকড়ে ধরে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে আনন্দ পাওয়া। আর সেই আইল্যান্ডে এসব করছে বিশ্বের সবচেয়ে ধনী বা এলিট শ্রেণীর লোকেরা, এবং এসবের পিছনে মূল হোতা হচ্ছে অ্যাথিনা। অ্যাথিনা সেই আইল্যান্ডের মালিক, সেই সাথে সেই মানুষ শিকার অনুষ্ঠানের আয়োজক। মানে অ্যাথিনা দেশের বিভিন্ন জায়গা থেকে নিরীহ মানুষদেরকে কিডন্যাপ করে তার প্রাইভেট জেটে করে তার আইল্যান্ডে এনে ছেড়ে দেয়। আর বিশ্বের সবচেয়ে ধনী বা এলিট শ্রেণীর লোকেরা সেই আইল্যান্ডে এসে এসব মানুষদেরকে শিকার করে মজা নেয়। তো এটা যে আমেরিকার কোনো একটা আইল্যান্ডে সত্যি সত্যিই ঘটে এমন একটা গুজব ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়, যার নাম দেওয়া হয় ম্যানর গ্রেড। এটা অনেকটা ইপস্টাইন ফাইলসের মতো। তো এই ম্যানর গ্রেড কি কেবলই গুজব নাকি সত্যি ঘটনা, তা নিয়ে আজকের এই মুভিটি। তো চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় নিরিবিলি একটা অফিসের ভিতর। একজন রহস্যময়ী নারী তার ফোনে গ্রুপ চ্যাটে বেশ ব্যস্ত। স্ক্রিনে দেখা যায় মার্টিন, জুলিয়াস সহ বেশ কয়েকজন গ্রুপ হয়ে চ্যাটিং করছে। চ্যাটিংয়ে টেড নামের একজন জিজ্ঞেস করে, তুমি কি একা? এই নারীটি উত্তর দেয়, হ্যাঁ। এরপর গ্রুপের সবাই নানা টপিকে আড্ডা দিতে থাকে। চ্যাটিংগুলো দেখে আমরা বুঝতে পারি এরা সবাই অনেক ধনী বা এলিট শ্রেণীর লোক। তো আলাপের একটা পর্যায়ে এই নারীটি সবার উদ্দেশ্যে টাইপ করে, যাই হোক, শিকারের সময় তো চলেই এলো। 1 ডজন অযোগ্য লোককে কচুকাটা করার চেয়ে আনন্দের আর কি হতে পারে। মিরান্ডা নামের একজন বলে, প্লিজ চ্যাটিংয়ে এসব আলাপ করো না। সিন এখান থেকে কাট হয়ে চলে আসে একটি বিলাসবহুল প্রাইভেট জেটের ভেতর। এখানকার পরিবেশ ও সবার কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি এই প্রাইভেট জেটে যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই সেই লোক যাদেরকে আমরা গ্রুপ চ্যাট করতে দেখেছিলাম। তো এরা সবাই যে কোথায় যাচ্ছে সেটা জানা যাচ্ছে না, তবে সবার কথা শুনে এটা আন্দাজ করা যাচ্ছে এই প্রাইভেট জেটটা যে মালিকের, সেই মালিকের আয়োজন করা কোনো একটা অনুষ্ঠানেই এরা আনন্দ করতে যাচ্ছে। তো এরা নানা হাসি ঠাট্টায় মেতে আছে। হঠাৎ প্রাইভেট জেটের গোপন কক্ষ থেকে একটা লোক ঘুমে টলমল করতে করতে বেরিয়ে আসে ও চিল্লিয়ে বলতে থাকে, আমি এখন কোথায় আর এখানে কি হচ্ছে? তখন জেটে থাকা একজন বৃদ্ধ বলে, একজন জেগে গেছে। এই বলে বৃদ্ধ লোকটি সেই মাতালের দিকে এগিয়ে আসে ও বলে, ভয় পেও না, আমি রেন্ডি, আমি একজন ডক্টর। এই বলে রেন্ডি লোকটিকে শান্ত করে ও বলে, হেই, তোমার নাম কি? লোকটি অস্পষ্টভাবে বলে, থমাস। রেন্ডি বলে, ওকে থমাস, তুমি এবার মেঝেতে শুয়ে পড়ো, আমি দেখছি তোমার কি হয়েছে। এই বলে রেন্ডি থমাসকে মেঝেতে শুয়ে দিয়ে এয়ার হোস্টেসকে বলে, হেই, তোমার কলমটা দাও তো। এয়ার হোস্টেস কলম দিলে ডক্টর রেন্ডি সেটা হাতে নিয়ে থমাসকে বলে, আমি তোমাকে আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছি, কারণ তোমার যে সময়ে জাগার কথা ছিল তুমি তার অনেক আগেই জেগে উঠেছ। এই বলেই এই লে। তো এদিকে এইসব গ্যাঞ্জাম হচ্ছে আর ওদিকে এই প্রাইভেট জেটের মালিক স্পেশাল কেবিনে শুয়ে রিল্যাক্স করছিল। হঠাৎ তার জেটে এমন চিল্লাচিল্লি শুনে সে বিরক্ত হয়ে যায়। সে বুঝে যায় জেটে আসলে কি ঘটেছে, তাই সে বেড থেকে উঠে তার একটা হিল জুতা হাতে নিয়ে সেদিকে এগিয়ে যেতে থাকে। তো এই নারী হিলের গোড়া থমাসের চোখে গেঁথে দিয়ে তার লোকদেরকে বলে, একে সেখানে রেখে আসো যেখানে বাকিদেরকে রাখা হয়েছে। এটা শুনে আমরা বুঝতে পারি এই জেট বিমানে থমাসের মতো এমন আরো অনেক লোকদেরকে অজ্ঞান করে রাখা আছে। তো এই নারী তার হিলটা টেনে বের করলে হিলের গোড়ার সাথে থমাসের চোখের মণিটাও উঠে আসে। গড, কি একটা সিন। তো রেন্ডি কলমটা এয়ার হোস্টেসকে ফেরত দিতে গেলেই এয়ার হোস্টেস তো ভয়ে শেষ। এরপর রেন্ডি থমাসের বডিটা টেনে সেই রুমে নিয়ে আসে যেখানে থমাসের মতো এমন আরো অনেক নিরীহ মানুষদেরকে অজ্ঞান করে রাখা হয়েছে। এই যেমন এই মেয়েটিকেই দেখুন, তাকেও অজ্ঞান করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এতক্ষণে নিশ্চয়ই এটা ধরতে পেরেছেন যে এই নিরীহ লোকদেরকে আসলে কিডন্যাপ করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোথায়? তখনই সিন কাট হয়ে চলে আসে এক নির্জন জঙ্গলের মাঝে। মেয়েটির হুঁশ ফিরলে সে দেখে সে এভাবে মুখ বাঁধা অবস্থায় এই জঙ্গলের মাঠে পড়ে আছে। মেয়েটি মুখের বাঁধনটা খুলতে ধরলে দেখে সেটা তার মাথার পিছনে তালা দিয়ে আটকানো। ধীরে ধীরে মেয়েটি আবিষ্কার করে এই জঙ্গলের মাঠে সে একা এই অবস্থায় নয়, বরং এখানে তার মতো সেম অবস্থায় আরো অনেকেই, এবং সবার মনে নানা কৌতূহল। তারা এখানে কেন, কি করে এলো, কে তাদেরকে আনলো, আর কেনই বা আনলো, আর যারা আনলো তারাই এখন বা কোথায়, তাদের মতলবই বা কি?
তো সবাই এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে ও এখানে আসলে কি করতেছে সেটা বোঝার চেষ্টা শুরু করে। এসব সিন অরিজিনালি দেখেন তাহলে ভালো ফিল পাবেন। थैंक यू, मेरे पास चाबी है, ये लो। ये क्या हो रहा है? ये सब क्या है? नहीं चला सकते। ऐसे तो कर सकते। हाँ। रख लो इसे। लाओ दिखाता हूँ। हमेशा ट्रिगर पर उंगली रखो, ठीक है? थैंक्स। यू आर वेलकम। তো এরা ভাবতেছে এদের বিপদ অনেক আগেই কেটে গেছে, এরা পিস্তল ও রাইফেল হাতে পেয়েছে মানে রিল্যাক্সে এখন এখান থেকে চলে যাবে। কিন্তু 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 এরা সবাই এসব অস্ত্র হাতে নিতেই এদের উপর কিডন্যাপারদের হামলা শুরু হয়। মানে যারা এদেরকে কিডন্যাপ করে এখানে এনেছে তারা আসলে নিজেরাই এদের হাতে অস্ত্র তুলে দিয়েছে যাতে করে এদেরকে ধাওয়া করে মেরে মজা পাওয়া যায়। মানে হাড্ডাহাড্ডি লড়াই হলে তো খেলে মজা। তো এখন যা যা হতে চলেছে দেখতে থাকুন। ये तो मर गई। क्या हो रहा है? जल्दी। मैं गिर गई। कल मेरा बर्थडे है। सारा केक मैं ही खाऊंगी। हैप्पी बर्थडे। शाबाश, चलो चलो इस तरफ चलते। कम ऑन। जल्दी। पड़ेगा। हे, मार डालो मुझे। नहीं, मैं तुम्हें नहीं मार सकता। गंदो, बाहर में जा साले फट्टू। मत करो ऐसा। গুলি করো না, আমিও তোমার মতো নিরীহ লোক। এমন সময় আরো দুইজন দৌড়ে আসলে লোকটি বলে, এরাও কি তোমাদের দলের? ছেলেটি বলে, হ্যাঁ, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন এই লোকটি কিন্তু সেই লোক যে জেট বিমানে ডাক্তারের অভিনয় করে থমাসকে কলম মেরেছিল। কিন্তু এরা তো আর সেটা জানে না, তাই এরা ভাবে সত্যি এই লোকটি মনে হয় তাহলে এদের মতোই নিরীহ। তো এরা সবাই এখন এই তারকাটা টপকিয়ে এই এরিয়া থেকে বের হতে চাচ্ছে, তাই এরা সবাই তারকাটা টপকাতে লেগে পড়ে। বাকি তিনজন তারকাটা পেরিয়েছে, শুধু ডাক্তার পার হওয়ার পালা। ঠিক তখনই नहीं, चढ़ते रहो, मैं संभालूंगा तुमको। ये सब साले एलियन लग रहे हैं। निकलना होगा। তো বাকি তিনজন দৌড়ে পালিয়ে যায় আর ডাক্তার রেগে মেগে কে তাকে তীর মারছে তাদের দিকে এগিয়ে যেতে যেতে আন্দাজে গুলি করতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এতক্ষণ তো ভেবে আসছিলাম জেট বিমানে থাকা এই এলিট শ্রেণীর লোকেরাই এসব করছে। যদি তাই হয় তাহলে এই ডাক্তার তো ওদের দলেরই ছিল, তাহলে এর উপর হামলা হচ্ছে কেন? এই একটা ঘটনা আমাদের সকল হিসাব গরমিল করে দেয়। এর মাঝে আবার ডাক্তার মাটিতে লুটে পড়লে কেউ একজন একটা গ্রেনেড ডাক্তারের কাছে ছুঁড়ে মারে। গ্রেনেডটি না ফাটলে শুনতে পাই একটা মেয়ে বলতেছে, ও সরি, আমি তো পিন খুলতেই ভুলে গেছি। এই বলে মেয়েটি আরেকটা গ্রেনেড পিন খুলে ছুঁড়ে মারে। এখন প্রশ্ন, এই মেয়েটি তাহলে কে? তো ওদিকে তিনজন প্রাণপণে দৌড়াচ্ছে। এখানে জানিয়ে দেই, সাদা হুডি পরা এই ছেলের নাম গ্যারি, লাল চুলওয়ালা এই মেয়ের নাম রোজি, আর বাকি ছেলেটির নাম স্টেটল্যান্ড। তো তিনজন দৌড়াতে দৌড়াতে রাস্তার পাশে একটা মুদি দোকান দেখতে পেলে সোজা সেই দোকানে গিয়ে ঢোকে। স্টেটল্যান্ড বন্দুক তাক করে খুঁজতেছে ভিতরে কে আছে। তখন দেখে খুবই শান্তশিষ্ট এক বৃদ্ধ দম্পতি হাত উঁচু করে দাঁড়িয়েছে, কারণ এই বৃদ্ধ দম্পতি ভাবতেছে ডাকাত তাদের দোকান ডাকাতি করতে এসেছে। তাই ভয়ের ঠেলায় বৃদ্ধ লোকটি বলে, আমার ক্যাশ ড্রয়ারে $200 আছে, সব দিয়ে দিচ্ছি, প্লিজ গুলি করো না। স্টেটল্যান্ড তখন বৃদ্ধটিকে বন্দুক ধরে বলে, আমরা ডাকাত নই, শুধু এটা জানতে চাই আমরা এখন কোথায় আছি, এটা কোন দেশ? তখন বৃদ্ধা মহিলাটি বলে, তোমরা এখন আমেরিকার আরকানসাসে আসো। এই কথা শুনে স্টেটল্যান্ড, গ্যারি, রোজি সবাই তো অবাক। এটা যে তাদের নিজের দেশের মাঝেই কোনো একটা এলাকায়, এটা এরা বিশ্বাসই করতে পারছে না। স্টেটল্যান্ড সাথে সাথে দোকানের কাউন্টারে থাকা টেলিফোনটা নিয়ে 999-এ কল করে বলে, এখানে একটা বনের ভিতরে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে, এটা নিশ্চয়ই সেই ম্যানর গ্রেড, দ্রুত পুলিশ ফোর্স পাঠান। উপাসে থাকা অপারেটর বলে, ম্যানর গ্রেড বলতে? স্টেটল্যান্ড বলে,
গুগলে সার্চ করুন, বিস্তারিত পেয়ে যাবেন। অপারেটর বলে সরি স্যার, আমি এখন গুগল সার্চ করতে পারবো না। স্টেটল্যান্ড বলে ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। আমাদেরকে কে যেন কিডন্যাপ করে জঙ্গলের মাঝে এনে ছেড়ে দিয়েছে এবং এখন আমাদেরকে শিকার করছে। অপারেটর বলে ঠিক আছে, এলাকার ঠিকানাটা বলুন। স্টেটল্যান্ড রেগেমেগে বলে আমি এখানকার একটা মুদি দোকান থেকে ফোনটা করেছি, আপনারা এটার লোকেশন ট্রেস করে চলে আসুন। অপারেটর বলে ঠিক আছে, পুলিশ ফোর্স পাঠাচ্ছি, ততক্ষণে আপনারা সাবধানে নিরাপদে থাকুন। এই বলে কলটা কেটে দেয়। ওদিকে এসব ঘটনা শুনে বৃদ্ধ দম্পতির তো ভয়ে কলিজা শুকিয়ে গেছে। তো রোজির ক্ষুধা লেগেছিল, তাই সে এসবের মাঝেই দোকান থেকে নাড়ু নিয়ে খেতে শুরু করে। কিন্তু দুই একটা নাড়ু খেতেই একে अरे यार थोड़ा पानी लेकर आओ। ए तुम ठीक हो? क्या हुआ? क्या है? अरे आराम से। তো রোজির এভাবে বিষক্রিয়ায় মৃত্যু হওয়া দেখে স্টেটল্যান্ড অবাক হয়ে বৃদ্ধা দম্পতির দিকে তাকালে এরা দেখি রূপ পাল্টে নিয়েছে। মানে এই বৃদ্ধা দম্পতিও তাহলে কিডন্যাপারদের দলেরই লোক। ज्यादा गंदगी मत फैला। तो तू कौन सा स्वर्ग में जाएगा? से भी तूने अपनी पोस्ट में लिखा था ना, तूने तो वो कहावत सुनी होगी। তো তিনজনকে মারা শেষ করে বৃদ্ধ দম্পতি ভেন্টিলেশন ফ্যান চালু করে সকল বিষাক্ত গ্যাস দূর করে। এরপর খুবই স্বাভাবিকভাবে দোকান পরিষ্কার করতে লেগে পড়ে, যা দেখে আমরা বুঝতে পারি এটা তাদের প্রতিদিনের নর্মাল কাজ। তো এরা পরিষ্কার কার্য শেষ করতেই কাউন্টারের নিচ থেকে একটা ওয়াকি টকি বেজে ওঠে। বৃদ্ধাটি রেসপন্স করলে ওপাশ থেকে এক মহিলা বলে ওদেরকে ধরতে পেরেছ? বৃদ্ধাটি বলে হ্যাঁ, তিনজনকেই শেষ করে ফেলেছি। গুড। তো রবার্টকে পেয়েছো? হ্যাঁ, ওকে তীর মেরে শেষ করা হয়েছে। এবার আসল স্নোবলের পালা, আর সে তোমাদের দোকানের দিকে যাচ্ছে। তোমরা তৈরি থেকো, তবে হ্যাঁ এর কাছে অস্ত্র নেই, তাই রিল্যাক্সে মজা নিয়ে মারতে পারবে। এটা শুনে বৃদ্ধ দম্পতি ভীষণ খুশি হয়ে কথা শেষ করে। এখানে জানিয়ে রাখি, এই বৃদ্ধাটির নাম জুলিয়াস আর বৃদ্ধটির নাম মিরান্ডা। তো জুলিয়াস তার দোকানের বাইরে নজর রাখতে শুরু করলে কিছুক্ষণের মাঝেই তার দোকানের দিকে একটা মেয়েকে আসতে দেখে। মানে এটা সেই মেয়ে যাকে এরা স্নোবল বলছিল। তো মেয়েটি দোকানের ভিতরে ঢুকে আশেপাশে দেখে ভাবতে থাকে সে শত্রুপক্ষের কোনো ফাঁদেই ঢুকে পড়লো না তো। তখন এরা বলে ওঠে হাই, তোমার কি কিছু লাগবে? মেয়েটি তখন এদেরকে দেখে বোঝার চেষ্টা করে এরা শত্রুপক্ষ কিনা। কিছুক্ষণ ভেবে মেয়েটি বলে ওঠে 1 প্যাকেট সিগারেট দিন। জুলিয়াস বলে ঠিক আছে দিচ্ছি। তখন মিরান্ডা বলে তো গাড়ির জন্য তেল লাগবে না? মেয়েটি বলে আমার কাছে গাড়ি নেই। ও, হেঁটে এসেছো তাহলে? মেয়েটি এখনো পরিবেশটা বোঝার চেষ্টা করছে। এর মাঝে জুলিয়াস মেয়েটিকে 1 প্যাকেট সিগারেট দিলে মেয়েটি বড় নোট দেয় ও খুবই দক্ষতার সাথে এদের আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। তো জুলিয়াস সিগারেটের দাম নিয়ে বাকি খুচরা ফেরত দিলে মেয়েটি কেন জানি বলে ওঠে আচ্ছা এটা কোন প্রদেশ? প্রশ্নটা শুনে মিরান্ডা ঘাবড়ে যায় ও ভয়ে আড়ালে হাতে একটা হাতিয়ার নিতে ধরে। বাট জুলিয়াস দুম করে হাসি মুখে বলে ওঠে এটা আমেরিকার সুবিখ্যাত আরকানসা প্রদেশ। এটা শুনে মেয়েটি খুচরো পয়সার দিকে তাকিয়ে কি যেন ভেবেই এইলে। তো মেয়েটি জুলিয়াসের দিকে রাইফেল ধরে বলে শালি, আমেরিকাতে সিগারেটের প্যাকেট মাত্র $6। এই বলেই तूने गलती कर दी बुढ़िया। তো মেয়েটি দোকান থেকে রাইফেল হাতে বেরিয়ে এসে আশেপাশের পরিবেশটা বোঝার চেষ্টা করতেছে। তো মেয়েটি রাস্তার পাশে একটা ফোর্ড ট্রাক দেখলে সেটার কাছে এগিয়ে আসে ও সেটার নাম্বার প্লেটে দেখে আরকানসা লেখা। কিন্তু মেয়েটি সেই নাম্বার প্লেট টেনে খুলতেই মাথা নষ্ট করা টুইস্ট। প্লেটের নিচে দেখা যায় ক্রোয়েশিয়ার দেশের নাম্বার প্লেট। তার মানে মেয়েটি এখন মোটেও আমেরিকাতে নেই, বরং তাকে কিডন্যাপ করে ক্রোয়েশিয়ায় আনা হয়েছে। তো এই মেয়েটির নাম ক্রিস্টাল। ক্রিস্টাল এবার গাড়িটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করলে দেখে গাড়ির দরজার সাথে খুবই কৌশলে একটা ট্রিপ ওয়্যার সেট করে রাখা হয়েছে, যেটা দরজা থেকে গাড়ির নিচের দিকে চলে গেছে। ক্রিস্টাল তখন নিচু হয়ে গাড়ির নিচে তাকালে দেখে গাড়ির তলায় বিস্ফোরক লাগানো, অর্থাৎ কেউ যদি গাড়িতে ওঠার জন্য দরজাটা খোলে তো ব্যাস পুরো খতম। তো ক্রিস্টাল যেহেতু দোকানে থাকা সেই ওয়াকি টকিটাও সাথে করে নিয়ে এসেছে, তাই ওয়াকি টকিতে শত্রুপক্ষের কথোপকথন শুনতে পাই। একটা মহিলা বলছে হ্যালো জুলিয়াস, শুনতে পাচ্ছ? কিন্তু জুলিয়াসের কোনো জবাব না পেলে রিচার্ড নামের আরেকজনকে ডাকে। তখন রিচার্ড নামের লোকটি বলে হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। মহিলাটি বলে আমি লিবার্টি বলছি, স্নোবল কি জুলিয়াসের দোকানে গিয়েছিল? একটু খোঁজ নাও তো। রিচার্ড বলে ঠিক আছে আমি যাচ্ছি। এটা শুনে ক্রিস্টাল সেই দোকানের সাইডে থাকা জঙ্গলে পজিশন নিয়ে ওত পেতে থাকে আর কে দোকানের দিকে আসে সেটা নজর রাখতে থাকে। তখনই আকাশে দুম করে একটা ড্রোন চলে আসলে ক্রিস্টাল চমকে ওঠে ও বুঝতে পারে রিচার্ড না এসে বরং ড্রোন ক্যামেরা দিয়ে খোঁজ নিচ্ছে। তো দোকানে কেউ নেই এটা দেখে রিচার্ড লিবার্টিকে বলে দোকানে তো কেউ নেই মনে হচ্ছে।
লিবার্টি বলে দোকানের আশেপাশে দেখো তো কেউ আছে। তখনই ক্রিস্টাল ধ্যাম করে ড্রোনটা গুলি মেরে উড়িয়ে দেয়, আর গুলির আওয়াজ শুনে লিবার্টি বুঝতে পারে কেউ ওয়াকিটকিতে তাদের সব প্ল্যান শুনতেছে। তাই লিবার্টি ওয়াকিটকির কানেকশন অফ করে দেয়। এর মাঝে ক্রিস্টাল দেখে একটা লোক রাইফেল হাতে দোকানের দিকে আসতেছে। ক্রিস্টাল শত্রুপক্ষ ভেবে চোপের আড়াল থেকে লোকটির দিকে রাইফেল নিশানা করে, কিন্তু লোকটি এসে সেই পড়ে থাকা ড্রোনটি লাথি মেরে ভেঙে রাস্তায় থাকা সেই গাড়িতে ওঠার জন্য যেতে থাকলে ক্রিস্টাল বুঝতে পারে এই লোকটি তার মতোই সাধারণ লোক। তাই ক্রিস্টাল শেষ বাজিয়ে লোকটিকে আটকায় ও ঝোপের ভিতর থেকে দাঁড়িয়ে যায়। লোকটি শত্রুপক্ষ ভেবে ক্রিস্টালকে গুলি করার জন্য রেডি হলে ক্রিস্টাল স্যারেন্ডার মোডে হাত উপরে তুলে বলে, আমি তোমার শত্রুপক্ষ নই। লোকটি বলে, আমি কিভাবে বিশ্বাস করব? তখন ক্রিস্টাল বলে, তাহলে গাড়ির দরজাটা খুলে বম ব্লাস্ট হয়ে মরো। এটা শুনে লোকটি গাড়ির দিকে তাকালে বুঝতে পারে হ্যাঁ, গাড়িটিতে বম লাগানো আছে। এবার লোকটি ক্রিস্টালকে বিশ্বাস করে ও কাছে এসে ধন্যবাদ জানাবে, তার আগেই ক্রিস্টাল এখান থেকে চলে যেতে থাকে। লোকটি বলে, কোথায় যাচ্ছ? ক্রিস্টাল বলে, এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে। এই বলে ক্রিস্টাল আপন মনে চলতে থাকলে লোকটিও দৌড়ে ক্রিস্টালের পিছু নেয়। তো এরা চলতে চলতে জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া একটা রেল লাইনে চলে আসে। ক্রিস্টাল আশেপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করতেছে আর আপন মনে কি যেন ভাবতেছে। লোকটি বলে, হাই, আমি রিয়ানো। ক্রিস্টাল আপন ভাবনায় ব্যস্ত। তুমি কি ইন্টারনেটে ভাইরাল সেই ম্যানর গেট সম্পর্কে শুনেছ? ওই যে ধনীরা আমাদের মতো সাধারণ লোকদেরকে নাকি কিডন্যাপ করে একটা জায়গায় এনে ছেড়ে দেয় ও শিকার করে মজা নেয়। আমি তো এমন একটা ফেসবুক পোস্ট ফেসবুকে দেখে অবাক হয়েছিলাম। ও মজা করে আমার বন্ধুদের ফেসবুক গ্রুপে শেয়ার করেছিলাম। যদিও তখন এটাকে সত্যি মনে হচ্ছিল না, কিন্তু এখন তো আমার সত্যি মনে হচ্ছে। তুমি কি বলো? ক্রিস্টাল সেদিকে পাত্তা না দিয়ে বরং কিছু একটা বুঝতে পারতেই দুম করে রেল লাইনের উপরে বসে পড়ে ও রিয়ানোকে বলে, তুমি কেমন দৌড়াতে পারো? রিয়ানো তো কিছুই বুঝতে পারছে না। ক্রিস্টাল বলে, খুব শীঘ্রই ট্রেন আসতে চলেছে। আর হ্যাঁ, সামনে রেল লাইন বাঁকা, তাই ওখানে ট্রেন কিছুটা ধীরে যাবে। তাই ট্রেনে উঠতে চাইলে ওখানে চলো। এই বলে ক্রিস্টাল দৌড়াতে শুরু করে। যাক, ফাইনালি এরা সহি সালামতে ট্রেনে উঠতে পারলো। তো এরা উঠে দাঁড়িয়ে ও নিজেকে সামনে নিতে না নিতেই ট্রেনের বগিতে কিসের যেন আওয়াজ শুনতে পায়। এরা রাইফেল হাতে বগিটা সার্চ করতে থাকলে রিয়ানো বলতে থাকে, কে লুকিয়ে আছো? বেরিয়ে আসো বলছি, নয়তো গুলি করব। এটা শুনে বক্সগুলোর আড়াল থেকে একদল লোক ভয়ে হাত তুলে ধীরে ধীরে বেরিয়ে আসে ও আরবি ভাষায় কি যেন বলতে থাকে। যদিও রিয়ানো এসব আরবি ভাষার কিছুই বুঝতে পারছিল না। এরা বলার চেষ্টা করছে এরা অভিবাসী এবং শরণার্থী, কিন্তু রিয়ানোর এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তাই রিয়ানো রেগে মেগে লোকগুলোর দিকে রাইফেল তাক করতেই ট্রেনটা হঠাৎ একটা চেকপোস্টে থামতে শুরু করে। ভয়ে সবাই লুকিয়ে পড়লে ক্রিস্টাল আর রিয়ানোও লুকিয়ে পড়ে। কিন্তু ক্রিস্টাল বাহিরে উকি মারলে দেখে সেনাবাহিনী ট্রেনের বগি চেকিং এর জন্য আসতেছে। এটা দেখে ক্রিস্টাল তার রাইফেল ট্রেনে লুকিয়ে রাখে, সাথে রিয়ানোকেও রাখতে বলে। এরপর ট্রেনে থাকা অন্যরা যখন বের হতে থাকে তখন ক্রিস্টালও অন্য সবার মতো বেরিয়ে আসে। তো রিয়ানো এসেই সেনাবাহিনীদেরকে বোঝাতে থাকে যে তারা আসলে কোনো অপরাধী নয়, তারা আসলে ম্যানর গ্রেডের শিকার। কিন্তু এসব সেনাবাহিনী ইংরেজি না জানার কারণে রিয়ানোর কথা কিছুই বুঝতে পারছে না। আর ওদিকে ক্রিস্টাল এসব পর্যবেক্ষণ করতেছে আর কি যেন বোঝার চেষ্টা করতেছে। তো সেনাবাহিনী এদের কারো কথা বুঝতে না পারার কারণে এদের কথায় গুরুত্ব না দিয়ে এদেরকে কোথায় জানি নিয়ে যেতে চায়। এটা শুনতেই রিয়ানো ভয়ের ঠালে দৌড়ে পালিয়ে যায়। সিন কাট হলে দেখি ক্রিস্টালকে একটি বড় ট্রাকে করে অন্যান্য শরণার্থীদের সাথে কোথায় জানি নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি চলতেছে আর ক্রিস্টাল আশেপাশে তাকিয়ে নানা পর্যবেক্ষণ করতেছে। তো অনেক পথ পাড়ি দিয়ে ট্রাকটা একটা জায়গায় এসে থামলে ক্রিস্টাল গাড়ি থেকে নেমে দেখে এটা একটা রিফিউজি ক্যাম্প। তার মানে সেনাবাহিনীগুলো খারাপ নয়, বরং তারা এদেরকে উদ্ধার করে রিফিউজি ক্যাম্পে নিয়ে এসেছে। সিন কাট হয়ে ক্যাম্পের অফিসে আসে। ক্রিস্টালকে এখানে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়। অফিসার ডিনো ক্রিস্টালকে প্রথম প্রশ্ন করে, তোমার কাছে কি কোনো পেপারস বা পাসপোর্ট আছে? কিন্তু ক্রিস্টাল জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করে, আমরা এখন কোথায় আছি? ডিনো সত্য বলবে না জন্য ক্রিস্টালকে বলে, তোমার ধারণা কি? তখন ক্রিস্টাল ডাইরেক্ট ক্রোয়েশিয়ার কথা না বলে বরং আসল সত্যটা বের করার জন্য চালাকি করে বলে, আপনাদের ভাষায় থাকা আঞ্চলিকতা এবং এখানে থাকা গাড়িগুলোর নাম্বার প্লেট দেখে তো মনে হচ্ছে এটা বসুনিয়া। এমন বোকা উত্তর শুনে ডিনো হেসে দেয়, আর ক্রিস্টালও এটাই চাচ্ছিল। এরপর ক্রিস্টাল বলে, তাহলে সার্বিয়া? এটা শুনেও ডিনো হেসে দেয়। এবার ক্রিস্টাল বলে, ক্রোয়েশিয়া? এটা শুনে ডিনোর ফেসে যে শকিং রিয়াকশন আসে সেটা দেখেই ক্রিস্টাল বলে ওঠে, আমরা এখন ক্রোয়েশিয়াতেই আছি। ডিনো বলে, তুমি আমেরিকা থেকে এখানে কি করে আসলে? ক্রিস্টাল বলে, সেটা মুখ্য বিষয় নয়, আপনারা বরং আমেরিকান দূতাবাসে খবর দিন। ডিনো বলে, তোমাকে স্বীকার করা হয়েছে তাই না? ক্রিস্টাল বলে, আপনাকে এটা কে বললো? ডন বলেছে। এই ডনটা আবার কে? অফিসারটি তখন সেই ডনকে ফেস ঢাকা অবস্থায় সামনে নিয়ে আসে ও ফেস থেকে কাপড় সরাতেই আমরা দেখি এটা সেই লোক ওই যে মুভির শুরুর দিকে জঙ্গলের মাঝে খোলা মাঠে সর্বপ্রথম যখন সবার জ্ঞান ফিরলো তাদের মাঝে থাকে এই লোকটি সাহস করে অস্ত্রের বক্সটি খুলেছিল। তো সিন কাটুলে দেখি ক্যাম্পে এদেরকে খাবার দেওয়া হচ্ছে আর ডন ক্রিস্টালকে বলতেছে, মাঠে আমাদের উপর যখন হামলা শুরু হয়েছিল তখন আমি তো ভেবেছিলাম এই বুঝি আমি শেষ, কিন্তু জানি না কিভাবে বেঁচে গেলাম।
এই সব কিছুর শালা ধনীদের ম্যানুগ্রেটের খেলা। ক্রিস্টাল এইসবে পাত্তা দিচ্ছে না দেখে ডন ভাবে ক্রিস্টাল এসব বিশ্বাস করছে না। তাই ডন বলে, আচ্ছা ওই বক্সটা সম্পর্কে তোমার আইডিয়া কি? তারা কেন খামোখা আমাদেরকে বন্দুক দিয়েছিল? কারণ তারা আমাদেরকে শিকার করে মজা পেতে চেয়েছিল। কিন্তু ক্রিস্টাল কোনো কথা না বলে মনে মনে কি যেন ভেবে যাচ্ছে। ডন বলে, কি হলো, তুমি তোমার মতামত জানাতে আগ্রহী না? ক্রিস্টাল মাথা নেড়ে না বোঝাই। ডন বলে, আজব তো, ওরা কেন এসব করতেছে তা তো তোমার কিছু যায় আসে না। ক্রিস্টাল বলে, ওরা আমাকে হত্যা করতে চেয়েছে, এটাই এনাফ। কেন করতে চেয়েছে তাতে আমার যায় আসে না। এমন সময় সেখানে আমেরিকান পতাকা লাগানো দামি একটা গাড়ি এসে থামে ও সেটা থেকে একটা অফিসার বের হয়। ক্রিস্টাল লোকটির দিকে চেয়ে থেকে কিছু একটা বোঝার চেষ্টা করতেছে। এর মাঝেই ডন লোকটিকে দেখে খুশি হয়ে বলে ওঠে, আমাদেরকে উদ্ধার করার জন্য আমেরিকান দূতাবাস থেকে অফিসার এসেছে, মানে আমরা এখন মুক্ত। ততক্ষণে অফিসারটি এদের কাছে এসে হাই জানায়। এরপর সিন কাট হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, সামনে জাস্ট কয়েক মিনিট গল্প একটু বোরিং মনে হতে পারে, কিন্তু আসলে সেই ঘটনাগুলো সূত্র ধরেই আবার শেষে গিয়ে মাথা নষ্ট করা ধামাকা আসতে শুরু করবে। তো যাই হোক, অফিসারটি এদেরকে উদ্ধার করে নিয়ে চলতে শুরু করে ও ডনের থেকে পুরো ঘটনাটা শুনে বলে, বাপরে, এটা তো সাংঘাতিক ঘটনা, চলো তাড়াতাড়ি দূতাবাসে পৌঁছাই, এরপর প্রাদেশিক কার্যালয়ে যোগাযোগ করব, তাহলে আমরা আর্মিদের সহায়তা পাবো, এরপর সেই জানোয়ারগুলোকে খুঁজে বের করব। কিন্তু কথা হচ্ছে, ওরা অন্যদেরকে কিডন্যাপ না করে তোমাদেরকেই কেন কিডন্যাপ করেছিল? অবশ্যই তোমরা কিছু তো একটা করেছো যা তাদের নজরে এসেছে। ডন বলে, সেরকম কিছু তো মাথায় আসছে না। অফিসারটি বলে, ভালো করে মনে করার চেষ্টা করো। তো ডন ও অফিসারটি এসব নিয়ে কথা বলতেছে আর ক্রিস্টাল আপন মনে কি যেন একটা বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর ক্রিস্টাল, ऐसी कुछ ডন তো বুঝতে পারছে না ক্রিস্টাল কেন এমন করছে। সে চিল্লাতে থাকে, গাড়ি থামাও, গাড়ি থামাও। তো ডন রীতিমতো শখ খেয়ে বলতে থাকে, তুমি এটা কি করলে? ক্রিস্টাল আপন মনে গাড়ি থেকে নেমে অফিসারের শরীর সার্চ করলে একটা পিস্তল পাই। ওদিকে ডন বের হয়ে বলতে থাকে, তুমি কি পাগল হয়ে গেছো? ক্রিস্টাল ডনের কথায় পাত্তা না দিয়ে সোজা গিয়ে গাড়ির বোনাটটা খুললে দেখে সে যা সন্দেহ করে অফিসারটিকে মারলো ঘটনা সেটাই। ওদিকে ডন রেগে মেগে কাছে আসতেই গাড়ির বোনাট দেখে শক। সে দেখে অফিসারটি একটা লোককে মেরে তার বডিটা বোনাটে রেখেছে। ডন বলে, এটা আবার কে? ক্রিস্টাল বলে, রিয়ানো আমার সাথেই ছিল, কিন্তু সেনাবাহিনীদের হাতে ধরা পড়ার পর পালিয়ে গিয়েছিল। ডন অবাক হয়ে বলে, তুমি কিভাবে বুঝলে বোনাটে লাশ আছে? ক্রিস্টাল বলে, গন্ধ শুকে। ডন বলে, তুমি যখন বুঝতেই পারছিলে এই অফিসারটি শত্রুপক্ষের লোক, তাহলে তাকে দুম করে মারলে কেন? তাকে জিজ্ঞেস করতে পারতাম কেন তারা আমাদেরকে মারতেছে। ক্রিস্টাল এসব কথাই পাত্তা না দিয়ে বোনাটে পাওয়া একটা ম্যাপ দেখতে থাকে। ডন বলে, যতদূর মনে পড়ছে ওখানে আমরা ছিলাম টোটাল 11 জন, আর তাদের মাঝে সবাই মারা পড়েছে, বাকি আছে এখন তুমি আর আমি। ক্রিস্টাল ম্যাপ দেখতে ব্যস্ত। ডন বলে, এটা কিসের ম্যাপ? ক্রিস্টাল বলে, এই আবালটা আমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছিল সেই রোডের ম্যাপ। এই বলে ক্রিস্টাল ম্যাপটা ডনের হাতে দিয়ে বসে থেকে কি যেন ভাবতে থাকে। ডন বুঝতে পারে ক্রিস্টালের মাথায় কোনো একটা প্ল্যান চলতেছে। তাই ডন বলে, প্ল্যান বাদ দিয়ে চলো আমরা এখান থেকে কেটে পড়ি, আমাদের কাছে তো এখন গাড়ি আছে, চলো তাড়াতাড়ি পালাই। ক্রিস্টাল বলে ওঠে, না না মানে? তখন ক্রিস্টাল ইমোশনাল হয়ে বলে, ছোটবেলায় আমার মা আমাকে খরগোশ আর কচ্ছপের একটা গল্প শোনাতো। খরগোশ ছিল সত্যিকারের বীর, কারণ সে প্রতিটি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতো। আর এটা নিয়ে খরগোশ খুবই গর্ব করে বেড়াতো যে কচ্ছপ তার মতো ফার্স্ট না। আর খরগোশের এই অহংকারটা সঠিক হচ্ছিল, কারণ সে যতবার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে সব সময়ই জিতেছে। ওদিকে কচ্ছপ তো ছিল স্লো, তারপরেও কচ্ছপের সাহস সে খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতায় নামবে। ব্যাস, দৌড় প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ এক দৌড়ে কচ্ছপকে পেরিয়ে বহু দূর পৌঁছে গেল। ভাবলো কচ্ছপ আসতে তো অনেক দেরি, একটু বিশ্রাম করি। কিন্তু বিশ্রাম করতে গিয়ে মিস্টেকলি খরগোশটি ঘুমিয়ে পড়লো, আর এই সুযোগটা নিয়ে কচ্ছপ খরগোশের আগে গন্তব্যে পৌঁছে জিতে গেল। যদিও কচ্ছপের এই জিতটা সত্যিকারের অর্থে জিত না, তারপরেও কচ্ছপ বাসায় গিয়ে তার পরিবারের সবাইকে গর্ব করে বলতে থাকলো সে খরগোশকে হারিয়ে দিয়েছে। এরপর এই খুশিতে কচ্ছপ আনন্দ উল্লাস শুরু করলে খরগোশ রেগে মেগে কচ্ছপের বাসায় দরজা ভেঙে ঢুকে পড়লো, হাতে একটা হাতুড়ি। এরপর কোনো কথা নেই, কচ্ছপের মাথায় এত আঘাত করলো যে কচ্ছপ পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কারণ খরগোশ কখনো হারতে শেখেনি, সে কেবল জিততে জানে। এই বলে ক্রিস্টাল রিয়ানোর বডিতে থাকা চাকুটা টেনে বের করে। ডন অবাক হয়ে বলে, এই গল্পটা সত্যিই কি তোমার মা তোমাকে শুনিয়েছে? আর হ্যাঁ, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের এই গল্পে খরগোশটা কে, আমরা নাকি ওরা? এমন সময় জঙ্গল থেকে এমন একটা শূকর বেরিয়ে আসে, যেমন শূকর সেই মাঠেও ছিল যেই মাঠে এদের জ্ঞান ফিরেছিল। ক্রিস্টাল বুঝতে পারে এটা আসলে সেই শূকরটাই। তার মানে কি তাহলে সেই মাঠটা আশেপাশেই আছে? তখনই সিন সেই মাঠে চলে আসে। এবার আমরা সেই মাঠের পাশে একটা গোপন রুমে সেই লোকগুলোকে আড্ডা দিতে দেখতে পাই, যে লোকগুলোকে মুভির একদম শুরুতেই গ্রুপ চ্যাটিং করতে দেখেছিলাম। এবার আমরা বুঝতে পারি আমাদের ধারণাটা তাহলে ঠিক, এরাই সেই লোক যারা এসব নিরীহ লোকদেরকে শিকার করছে। তো এখানে যারা আছে চলেন এদের নামগুলো জেনে রাখেন। টেড, মার্টিন, রিচার্ড, আর এই মেয়েটি হলো লিবার্টি। আর এই যে দামড়ার মতো লোকটি, ইনি হলেন এদের বডিগার্ড এবং এদের প্রশিক্ষক, এর নাম মার্জেন্ট ডালি। কিন্তু কথা হলো,
এদের মূল হোতা তো অ্যাথিনা নামের একটা মেয়ে, তাহলে সেই অ্যাথিনা কোথায়? তখনই এখানে থাকা ওয়াকি টকিতে অ্যাথিনার কথা শোনা যায়, মানে সে এখানে নেই, তবে ওয়াকি টকিতে যুক্ত থেকে এদের আড্ডায় যুক্ত আছে। তো রিচার্ডের হিসু পেয়েছে, তাই রিচার্ড হিসু করার জন্য এখান থেকে বাহিরে বের হয়। সে হেঁটে হেঁটে একটু দূরে এসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে, হঠাৎ ডন বলে, হ্যালো, এটা কি তোমার শুকর? রিচার্ড সেদিকে তাকাতেই এইলে। এদিকে বাহিরে আওয়াজ পেয়ে রুমের ভিতরে থাকা সবাই নড়ে চড়ে ওঠে ও যে যার মতো অস্ত্র হাতে নিয়ে বাহিরে নজর রাখতে শুরু করে। হঠাৎ তখন রুমের ছাদে দুম করে ওঠে, মনে হচ্ছে কেউ ছাদে উঠেছে। ব্যাস, এরা সবাই ছাদের সিঁড়ির দিকে বন্দুক তাক করে ওত পেতে আছে। হঠাৎ যেই না ছাদ থেকে কিছু নেমে আসে, সবাই অন্ধের মতো লাগাতার গুলি করে সেটা ঝাঁঝরা করে দেয়। কিন্তু মাথা ঠান্ডা হতেই, এ কি, এটা তো তাদের নিজেদেরই সেই শুকরটা, কিন্তু এটা ছাদে কি করে এলো? এটা বুঝে ওঠার আগেই এইলে। তো ক্রিস্টাল সবার চুলকানি ঠান্ডা করা শেষে এবার পিস্তল হাতে লিবার্টির কাছে আসে ও লিবার্টির দিকে পিস্তল ধরে। তখনই কারো আসার আওয়াজ হতেই ক্রিস্টাল দুম করে সেদিকে পিস্তল ধরে। ডন বলে, ওয়েট ওয়েট, এটা আমি। ক্রিস্টাল বলে, তোমার সকল সহায়তার জন্য ধন্যবাদ, আমাকেও একটা বন্দুক দাও। ক্রিস্টাল বলে, এখানে মেঝেতে যেগুলো পড়ে আছে সেগুলো থেকে কি নিতে পারো না? ডন পিস্তল হাতে নিলে ক্রিস্টাল বলে, ডন কিছু কি জানতে চাইবে ওর থেকে? মানে, আরে গাড়িতে থাকা ওই অফিসারকে আমি মারার সময় তুমি চিল্লালে না, ওরা কেন আমাদের সাথে এসব করছে, এটা কেন আমি জিজ্ঞেস করলাম না? তো নাও এখন জিজ্ঞেস করো। তখন ডন এসে লিবার্টিকে বলে, কেন তোমরা আমাদের সাথে এসব করছো? লিবার্টি বলে, কারণ ঈশ্বরের পুত্র যিশু এটা করতে বলেছে। ক্রিস্টাল গুলি করতে ধরেও বলে, শালি, এই উত্তরের জন্য তোকে জীবিত রেখেছি। ডন বলে, আরে এমনটা করো না, ও একটা মেয়ে। এটা শুনে ক্রিস্টাল বলে, হাই মিস লিবার্টি, আপনার কি মনে হয় শুধু মেয়ে বলে কি আপনাকে ক্ষমা করা উচিত? লিবার্টি না বলতেই এইলে। ডন তো চিল্লাতে শুরু করে। এদিকে ডন যেখানে গিয়ে কথা বলছে মিস্টেকলি সেখানে একটা ওয়াকি টকি ছিল, তাই অ্যাথিনা ওয়াকি টকিতে ডনের কথা শুনতে পেতেই বলে ওঠে, হেই ডন, ওকে কি তুমি পেয়েছো? হোয়াট? তার মানে ডন অ্যাথিনার লোক? ক্রিস্টাল তো শক। ওদিকে ডন জবাব দিচ্ছে না দেখে অ্যাথিনা ডন ডন ডেকেই যাচ্ছে। ক্রিস্টাল দুম করে পিস্তল তাক করলে ভয়ে ডনও পিস্তল তাক করে। ক্রিস্টাল বলে, তুমি ওদের দলের তাই না? ডন বলে, কি এমন আজব ভাবনা কিভাবে ভাবলে? ক্রিস্টাল বলে, তাহলে তুমি পিস্তল ফেলে দাও এবং ওয়াকি টকিতে ওর কথার জবাব দাও। ডন বলে, আমি পিস্তল কিছুতেই ফেলতে পারবো না, তবে ওনার কথার জবাব দিচ্ছি। এই বলে ডন যেই না বলে, হ্যালো, কে আপনি? অ্যাথিনা বলে, ডন এমন অভিনয় করছো কেন? এই রে, কাম সারছে। ডন ক্রিস্টালকে বোঝাতে ধরে যে এসব মিথ্যা, সে আসলে সাধারণ লোক, কিন্তু ওই যে ক্রিস্টালের পর্যবেক্ষণ ক্ষমতা সাংঘাতিক, তাই সে সত্যটা বুঝে যায় ও এইলে। গুলির আওয়াজ শুনে অ্যাথিনা বলতে থাকে, হে ডন, স্নোবলকে গুলি করলে নাকি? ক্রিস্টাল বলে, হে বেবি, ডন আমার গুলিতেই মারা গেছে। এটা শুনে অ্যাথিনা বলে, ও তাহলে তুমি এবার আমাকে খুঁজে নাও। এটা শুনে রাগে ক্রিস্টালের চোখ লাল হয়ে ওঠে। সে এবার বডিগার্ড মার্জেন্ট ডালির কাছে এসে বসে পড়ে ও বলে, ওদেরকে বলতে শুনেছি তুমি নাকি ওদের প্রশিক্ষণদাতা, তো বলো তোমার প্রশিক্ষিত মূল কুর্তিটা এখন কোথায়? ডালি বলে, কেন, তুমি তো সব শেষ করেই দিয়েছো, এখন বাসায় চলে যাও। ক্রিস্টাল বলে, এখানে যাদেরকে স্বীকার করতে আনা হয়েছিল তারা নির্দোষ ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি নির্দোষ ছিলাম, তো আমাকে কেন এখানে আনা হয়েছে সেটা আমার জানতে হবে, আর এটার উত্তর দিতে পারবে এই কুর্তিটা, তাই ও কোথায় আছে বলো। ডালি জবাব না দিলে, তো ডালি বলে, 3 কিলোমিটার উত্তর দক্ষিণের রাজবাড়ি যাওয়ার পথে একটা রাস্তা আছে, সেখানেই তার বাসা। এরপর ডালি সাবধান করে বলে, তোমার ধারণা নেই তুমি কার সাথে লড়তে যাচ্ছ, উনি আমার কাছে 8 মাসের প্রশিক্ষণ প্রাপ্ত, তোমাকে কেটে টুকরো টুকরো করবে। ক্রিস্টাল রিল্যাক্সে বলে, ঠিক আছে, সেটা দেখা যাবে। এটা দেখে ডালি বলে, তুমি আসলে কে, আর তোমার অস্ত্র চালানোর দক্ষতা দেখে তো মনে হচ্ছে তুমি আর্মি বা কোনো প্রতিরক্ষা বাহিনীর। ক্রিস্টাল বলে, শুধু এটুকু জেনে রাখো আমি আফগানিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত, আর হ্যাঁ তোমার হেল্পের জন্য ধন্যবাদ। এই বলে লে ওঠে। তো এবার এসে মুভির আসল রহস্যটা উদ্ঘাটনের জন্য মুভির ঘটনা বর্তমান থেকে 1 বছর পিছনে চলে আসে। মানে এটা সেই সময় ওই যে মুভির শুরুতেই আমরা একটা মহিলাকে গ্রুপ চ্যাট করতে দেখেছিলাম না, তার কয়েকদিন পরের ঘটনায়। তো যে মহিলাটিকে চ্যাট করতে দেখেছিলাম সেই মহিলাটি আসলে অ্যাথিনা, সে নামি দামি একটা কোম্পানির সিও। আর সেই গ্রুপ চ্যাটে টেড, মার্টিন, রিচার্ড, লিবার্টি, জুলিয়াস, মিরান্ডা এমন যারা যারা ছিল না,
তারা আসলে এই একই কোম্পানিতে নানা পোস্টে জব করত। তো সেই চ্যাটিংয়ের 3 দিন পর কোম্পানির মালিক মানে অ্যাথিনার বস অ্যাথিনার সাথে জরুরি ভিত্তিতে মিটিং করতে এসেছে। এখানে বসেরও অ্যাথিনার মাঝে যা কথা হচ্ছে তা আমি আমার মতো করে বুঝাই। ঘটনা হলো চ্যাটিংয়ের 3 দিনের মাথায় মার্টিনের ফোন হ্যাক হয়ে গেছে এবং হ্যাকার মার্টিনের ফোনে সেই গ্রুপ চ্যাটিংটা পেয়েছে, যেখানে অ্যাথিনা বলেছে মানুষ শিকারের সময় তো চলেই এলো, 1 ডজন অযোগ্য লোককে কচুকাটা করার চেয়ে আনন্দের আর কি হতে পারে। তখন মিরান্ডা বলেছে প্লিজ চ্যাটিংয়ে এসব আলাপ করো না। তো হ্যাকার এই পুরনো চ্যাটিং হিস্টোরিটা ইন্টারনেটে ফাঁস করে দিয়েছে। এরপর কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যাটিংকে ম্যানর গ্রেডের সাথে কানেক্ট করে এবং অ্যাথিনাকে ম্যানর গ্রেডের মূল হোতা দাবি করে ইন্টারনেটে এত ভিডিও বানিয়েছে ও সোশ্যাল মিডিয়ায় এত পোস্ট করেছে যে বিষয়টা নিয়ে ইন্টারনেটে পুরো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এমনকি নানা নিউজ মিডিয়া পর্যন্ত এটা প্রচার শুরু করেছে, যার কারণে অ্যাথিনার বস তার কোম্পানির সম্মান রক্ষা করার জন্য এই চ্যাটিংয়ে থাকা সবাইকে কোম্পানি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা শুনে অ্যাথিনা তো রীতিমতো শক খেয়ে যায়। সে বলে স্যার আমরা তো জাস্ট এমনি মজা করে ওটা বলেছিলাম। স্যার বলে আমি না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু তাদের কি হবে যারা ইন্টারনেটে এটা দাবি করছে যে তুমি ম্যানর গ্রেডের মূল হোতা। এটা শুনে অ্যাথিনা রেগে মেগে বলে কারা সেই লোক যারা দাবি করছে আমি আমার রাজবাড়িতে মানুষ শিকার করি। এরপর রাগের চোটে চিৎকার করে বলে ওঠে সেই বালের মানুষগুলো কারা। তখনই সিন কাট হয় ও সেই মানুষগুলোর ফটো দেখতে পাই। আমরা দেখি বস অ্যাথিনা সহ চ্যাটিংয়ে থাকা সবাইকে কোম্পানি থেকে বের করে দিয়েছে এবং এরা সবাই রেগে মেগে এখন ইন্টারনেট থেকেই সেই লোকগুলোকে খুঁজে বের করতেছে যারা এদেরকে ম্যানুফ্যাক্চার হিসেবে দাবি করে ইন্টারনেটে তোলপাড় বাঁধিয়ে দিয়েছে। এদের রাগ হলো এরা এই কাজ না করেও যখন এই কাজের দায়ে শাস্তি পাচ্ছে, তো এরা সেই লোকগুলোর সাথে এই কাজই করবে যারা ইন্টারনেটে এই গুজবটা ছড়িয়েছে। তো এরা ইন্টারনেট থেকে সেই লোকগুলোর ফটো বিভিন্নভাবে কালেক্ট করেছে ও সেগুলোর প্রজেক্টরে ওপেন করে প্ল্যান করতেছে কার বাসা কোথায় এবং কিভাবে কাকে কিডন্যাপ করবে। তো শেষে এরা ক্রিস্টালের ফটো ওপেন করে ও বলে এই মেয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি গালি দিয়েছে। এটা শুনে অ্যাথিনা রেগে মেগে ক্রিস্টালের ফটোর কাছে এগিয়ে যায় আর সিন এবার অতীত থেকে বর্তমানে আসে। আমরা দেখি ক্রিস্টাল অ্যাথিনার খোঁজে ডালির কথা মতো সেই ঠিকানাতে পৌঁছেছে। তো এখানে একটা বাড়ি দেখে ক্রিস্টাল সেই গেটের কাছে চলে আসতেই অ্যাথিনা বাড়ির ভিতর থেকে এখানে থাকা স্পিকারে বলে ওঠে তোমার বন্দুক মেইল বক্সে রেখে চলে আসো। ক্রিস্টাল বলে কেন আমি বোকার মতো এটা করব? অ্যাথিনা বলে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার নিচেই বোম সেট করা আছে, আমি চাইলেই এখনই তোমাকে উড়িয়ে দিতে পারি, কিন্তু সেটা করছি না, সো চুপচাপ পিস্তলটা রেখে চলে আসো। ক্রিস্টালের রাগে তো গা জ্বলে যাচ্ছে, তারপরেও সে নিজেকে সামনে নিয়ে পিস্তলটা রেখে ধীরে ধীরে বাড়িতে ঢুকে পড়ে। তো ক্রিস্টাল দেখে অ্যাথিনা কিচেনে রান্না করছে। এদিকে ক্রিস্টালের আগমন বুঝতে পেরে অ্যাথিনা রিল্যাক্স মুডে এগিয়ে এসে বলে তুমি ডনকে মেরেছো? হ্যাঁ। কেন মেরেছো? আমি তোমাকে এটা বিশ্বাস করিয়েছিলাম যে ডন আমাদের দলেরই একজন, এই জন্য। এটা শুনে ক্রিস্টাল অবাক হয়ে বলে ডন তোমাদের দলের ছিল না? অ্যাথিনা বলে হয়তো ছিল, আবার নাও হতে পারে। তো এবার বলো আমার সম্পর্কে কি জানো, আমি কে? ক্রিস্টাল বলে সেটা তো জানি না, তবে এটুকু বুঝতে পারছি তুমি একটা পাগল। তো এবার বলো তুমি আমার সম্পর্কে কতটুকু জানো, আমি কে? অ্যাথিনা বলে ক্রিস্টাল মেরি ক্র্যাসি। এরপর অ্যাথিনা ক্রিস্টালের জন্মস্থান থেকে শুরু করে বাবা মা পরিবার এবং পরিবারে কে কি করে সব A to Z বলতে থাকে। আর ক্রিস্টাল এসব শুনে মনে মনে কি যেন একটা ভাবতে থাকে। তুমি আমার সম্পর্কে সত্য না জেনেই ইন্টারনেটে এসে আমার উপর একটা মিথ্যা গুজব চাপিয়ে দিয়ে আমাকে যা খুশি তাই গালিগালাজ করবে আর আমি চুপচাপ বসে থাকবো ভেবেছো? কিন্তু ক্রিস্টাল তো অ্যাথিনার কথার কিছুই বুঝতে পারছে না। অ্যাথিনা তখন ক্রিস্টালের লেখা সেই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো পড়েও বলে তুমি এগুলো কেন লিখেছো? ক্রিস্টাল বলে এগুলো আমি লিখিনি। আর হ্যাঁ, তুমি এতক্ষণ আমার নাম ঠিকানা থেকে শুরু করে পরিবারের সবার সম্পর্কে যা যা বললে সেগুলো তথ্য আমার না, আমার গ্রামে সেম নামে থাকা আরেকটা মেয়ের। মানে তুমি ইন্টারনেট থেকে তার তথ্যগুলো তো পেয়েছো, কিন্তু ফটো কালেক্ট করার সময় ভুল করে আমার ফটো কালেক্ট করে ফেলেছো। বিশ্বাস না হলে আমার কাছে সেই ক্রিস্টালের নাম্বার আছে, আমি কল দিচ্ছি, কথা বলো। মানে ক্রিস্টাল চাচ্ছে সে যেহেতু সেই আসল ক্রিস্টাল নয়, অ্যাথিনা ভুল করে একে কিডন্যাপ করে ফেলেছে, সো দুজনের মাঝের ঝামেলাটা তাহলে এখানেই ফুল স্টপ হয়ে যাবে। কিন্তু ও মা, অ্যাথিনা এত রেগে আছে যে সত্য জানা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। সে ভাব দেখিয়ে বলছে আমি যা করি সেটা ভুল হলেও সঠিক। এটা শুনে ক্রিস্টালের তো মেজাজ খারাপ হয়ে যায়। সে রেগে মেগে বলে ওঠে কুত্তে আমি আসলে কে সেটা জানিস না, চল দেখাচ্ছি। এই বলেই এইলে
तुझे? জায়গা মতো বসিয়ে দিয়েছি। এই আমিও জায়গা মতো বসিয়ে দিলাম। তখনই সিন জুম আউট হলে দেখি দুজনে এভাবে মেঝেতে পড়ে আছে। অ্যাথিনা মারা গেছে আর ক্রিস্টাল বেঁচে আছে। তো ক্রিস্টাল নিজেকে সামলে নিয়ে গেটের দিকে তাকালে আমরা গেটে একটা খরগোশকে দেখতে পাই। তার মানে এবার আমরা বুঝতে পারি ক্রিস্টাল ডনকে শক্তিশালী খরগোশ ও দুর্বল কচ্ছপের যে গল্পটা শুনিয়েছিল সেই গল্পে তাহলে ক্রিস্টাল খরগোশ বলতে আসলে নিজেকেই বুঝিয়েছিল। আর এটা জানার পর আপনি যদি ওই গল্পটা আবার শোনেন তাহলে ক্রিস্টালের সম্পর্কে অনেক অজানা তথ্য ওই গল্পেই বুঝতে পারবেন। তাই স্ক্রিনে দেখুন টাইম ভেসে উঠেছে, ওই গল্পটা ভিডিওর কত মিনিটে আছে। রিকোয়েস্ট করব সেটা আবার দেখে আসেন। তো যাই হোক, ক্রিস্টাল বীরের মতো উঠে পড়ে। এরপর তো ক্রিস্টাল অ্যাথিনার সেই প্রাইভেট জেটে ঢুকে জেট ক্রুদের হাই জানালে সবাই অবাক হয়ে চেয়ে থাকে। ক্রিস্টাল বলে, তোমাদের বস আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু সরি আমি ওকে মেরে দিলাম। তো এখন আমাকে বাসায় যেতে হবে, চলো আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসো। পাইলট অবাক হয়ে চেয়ে আছে। ক্রিস্টাল বলে, কি তোমাদের কোনো প্রবলেম নেই তো? পাইলট বলে, নো ম্যাম। এটা শুনে ক্রিস্টাল অ্যাথিনার সেই স্পেশাল কেবিনের দিকে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষ হয়েছে, এখন তো আর এক সেকেন্ডও আপনাকে আটকানো যাবে না, এক্ষুনি দৌড় দিয়ে চলে যাবেন। একবার ভাববেনও না 3-4 দিন পরিশ্রম করে যে এই ভিডিওটি বানিয়ে আপনাকে উপহার দিলাম, বিনিময়ে আপনার পক্ষ থেকে অন্তত একটা লাইক কমেন্ট পাওয়া তো আমার হক। হ্যাঁ জানি লাইক করতে আপনার মনে ছিল না, আর কমেন্ট করতে আপনার বিরক্ত লাগে। তো লাইকের কথা তো মনে করে দিলাম, এখন তো দেন। আর কমেন্ট করতে বিরক্ত লাগে বুঝলাম, তো যা মন চাই কিছু তো একটা কমেন্ট করেন, নয়তো জাস্ট একটা লাভ ইমোজিও তো কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বাট এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলতে চাই, আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করছেন না কেন? তোমার জন্য জীবন দিতে রাজি, বাট এখন তোমার সাথে দেখা করতে পারবো না কারণ এখন বাইরে প্রচুর রোদ। ব্যাপারটা এমন হয়ে গেল না? তো যাই হোক, ভিডিও দেখতে থাকেন, যেদিন মন টানবে সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই।